লারা দৌড়ে এগিয়ে এসে মিনতির স্বরে বলল, এমন কাজ করো না দিহান। একসাথে থাকতে গেলে ঝগড়া হবে, আবার মিল হবে। এসব কি ধরে রাখতে পারবা? আমি যেমন এই বাড়ির বউ, ও তেমন এই বাড়ির বউ। ওকে বের করে দিও না প্লিজ। আপনি কেমনে ভাবলেন ভাবি আমি অরিনকে বাসা থেকে বের করে দিব? আর হ্যাঁ, আপনি যেমন এই বাড়ির বউ, অরিনও তেমনি এই বাড়ির বউ। এটা আমাকে নয়, আপনার শ্বশুরকে বলুন। যে বাড়িতে আমার স্ত্রীর কোনো মূল্যই থাকবে না, সে বাড়িতে থাকার মতো ছেলে আমি নই। চলো অরিন। দিহানের মা এগিয়ে এসে বললেন, তুই কেন এই মেয়ের জন্য বাড়ি ছাড়বি? ও যেখানে যাওয়ার যাক, তুই চুপচাপ রুমে যা। দিহান তার মাকে কিছু বলতে গিয়েও থেমে গেল। রাগে তার শরীর কাঁপছে, কপালের রগ ফুলে উঠছে, চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়ছে। অরিনের হাত ধরে টেনে নিয়ে সদর দরজার বাইরে আসলো। অরিন অবাক হয়ে দিহানের দিকে তাকিয়ে আছে। দিহান তাকে টেনে নিয়ে যাচ্ছে। দিহানের মুখে আমার স্ত্রী কথাটার মাঝে যে এত সুখ আছে তা হয়তো না শুনলে সে জানতোই না। দিহান অরিনকে নিয়ে শান্তি নীড়ের গেট পেরিয়ে এলো। গাড়ি নেয়নি সে। এই বাড়ির কোনো জিনিস নেবে না সে। যেখানে অরিনের কোনো মূল্য নাই সেখানে সে অরিনকে রাখবে না। ফোনের রিংটং শুনে ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো শাওন। ফোন হাতে নিয়ে দেখলো দিশা কল দিয়েছে। শাওন ফোন কেটে দিয়ে আলমারি থেকে জামা বের করতে লাগলো। ইদানিং শাওন লুপাকে নিয়ে একটু বেশি ভাবে। নীলের বিষয় নিয়ে লুপা রোজ একবার ফোন দেয় তাকে। নীল কই আছে, কেমন আছে, যোগাযোগ হয় কিনা, আজ কথা হয়েছে কিনা, প্রতিদিন ফোন দিয়ে এই কথাগুলো জানতে চায় লুপা। মেয়েটা হয়তো ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগছে। এদিকে শাওন রোজ রোজ লুপাকে নিয়ে ভাবতে ভাবতে লুপার প্রতি যেন সে দুর্বল হয়ে পড়ছে। দিশাকে আগে তার অনেক ভালো লাগতো। সবসময় সে দিশার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকতো। আর আজকাল দিশা তাকে কল দেয় হোয়াটসঅ্যাপে, তাকে মেসেজ দেয়, কিন্তু তার রিপ্লাই করতে ইচ্ছে করে না। তাহলে কি দিশার প্রতি তার ভালোবাসা ছিল না? ওটা শুধু ক্ষণিকের মোহ ছিল? ভেবে পায় না শাওন। জামা কাপড় বের করে সেগুলো পরে নিল। এরই মধ্যে দিশা আরো 3-4 বার কল দিয়ে দিল তাকে। মনে হয় সিরিয়াস কিছু। শাওন এসে ফোন ধরতেই ফোনের ওপাশ থেকে দিশার কান্না ভেসে এলো। হাউ মাউ করে কাঁদছে দিশা। শাওনের বুকে মোচড় দিয়ে ওঠে। দিশা, কাঁদছো কেন? কি হয়েছে? দিশা কাঁদতে কাঁদতে বলল, ভা- ভা- ভাইয়া বাসা থেকে বেরিয়ে গেছে। কই গেছে? জানি না, রাগ করে বেরিয়ে গেছে। কি? রাগ করে? কার সাথে রাগ করে? দিশা একে একে সবকিছু খুলে বলল। শাওন দিশাকে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, আমি দেখছি কই গেছে। তুমি কেঁদো না, বাসার সবাই খেয়াল রাখো। শাওন ফোন রেখে দিয়ে নীলকে ফোন দিল। নীলের সাথে কথা বলে সবকিছু জানালো। নীল বলল সে আজই দেশে আসবে, আর এখন যেন শাওন দিঘানকে খোঁজে ইন ইন্ডিয়া। নীল ছাদ থেকে দৌড়ে নেমে আসে, নিজের ব্যাগপত্র গোছাতে লাগলো। শামু বসে বসে টিভি দেখছিল। এভাবে নীলকে দৌড়ে আসতে দেখে সে অবাক হলো। শামু হচ্ছে নীলের খালাতো বোন। শামুর মা অবশ্য নীলের আপন খালা না, নীলের মায়ের মামাতো বোন। দূর সম্পর্কে আত্মীয় হলেও নীলকে তারা খুব আদর যত্ন করেছে। ইন্ডিয়ায় আসার পরে নীল যখন তাদের এখানে এসেছিল 2 দিন থেকে, তারপর সে একটা বাসা দেখে চলে যাবে বলে। ওনারা নীলকে আর যেতে দেননি। শামু নীলের দরজার সামনে এসে দাঁড়ালো। খোলা দরজার মধ্যে ঠক ঠক শব্দ করে নক করলো। নীল তাকালো। ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক জিন্স পরা শামু দাঁড়িয়ে আছে। চুলগুলো খুব সুন্দর করে মাথার উপরে বেঁধে রাখছে। ছোট ছোট চুলগুলো বেল্টের চাপে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। যে চুলগুলো বেল্টে আটকে থাকেনি ওগুলো সব কপাল জুড়ে ছড়িয়ে আছে। শামুর টানা টানা বড় চোখগুলো অনেক সুন্দর, ঠোঁট গোলাপের পাপড়ির মতো দেখতে। নীল মুচকি হেসে বলল। শামু এসে নীলের লাগেজ গোছানো দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার, লাগেজ গোছাচ্ছ? দেশ থেকে কল এসেছে, যেতে হবে আর্জেন্ট। সত্যি? শামু এমন ভাবে উত্তেজিত হওয়ায় নীল কিঞ্চিত অবাক হলো। মনে হয় তার চলে যাওয়া নিয়ে শামু খুব বেশি খুশি। নীল মুখে হাসি রেখা টেনে বলল, সত্যি। শামু 1-2 না ভেবে নীলের হাত ধরে ফেললো। তারপর বলল,
নীল ভাই প্লিজ 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 মাম্মাকে বল তোমার সাথে আমাকেও বাংলাদেশ যেতে দিতে। আমার না খুব ইচ্ছে আমি বাংলাদেশ যাব, প্লিজ মাম্মাকে বল প্লিজ। নীল হেসে ওঠে। শামু একদম বাচ্চা একটা মেয়ে, এবার এইচএসসি দিয়েছে, তবু তার বাচ্চামো যায়নি। নীল বলল, ঠিক আছে, আমি আন্টিকে বলছি, দেখি উনি কি বলেন। মাম্মার কোনো কথা শুনতে হবে না তোমাকে, তুমি শুধু বলেই চলে আসবা, আমি গিয়ে রেডি হচ্ছি। শামু নাচতে নাচতে রেডি হতে চলে গেল। নীল শামুর মাকে বলল, গিয়ে উনি প্রথমে না মতো করলেন। নীল বলল তার মা বলেছেন নিয়ে যাওয়ার জন্য, পরে কি মনে করে যেন যেতে বললেন। মায়ের মুখে হ্যাঁ শুনে যেন শামুর খুশি আরো বেড়ে গেল। খুশিতে সে নীলকে জড়িয়ে ধরে ফেলল। নীল একটু অপ্রস্তুত হয়ে গেল। শামু তৎক্ষণাৎ নীলকে ছেড়ে দিয়ে লাগেজ আনতে চলে গেল উপরে। শান্তি নীর এখন আর শান্তি নীর নেই, অশান্তি নীর হয়ে গেছে। এক একজন এক এক জায়গায় বসে আছে। সকালে নাস্তা তো আর করাই হয়নি, এরপরে মনে হয় এক গ্লাস পানিও কেউ মুখে তুলেনি। ঘড়ির কাঁটায় 5টা বাজে, কেউ এখনো কিচ্ছু খায়নি। হয়তো বিষাদের সময়গুলোতে খিদেও মরে যায়। দিহানের মা এই নিয়ে 4 বার অজ্ঞান হয়েছে। লোপার বাবার প্রেশার বেড়ে গেছে। দিহানের বড় চাচ্চুর মুখে ব্যথা বেড়ে গেছে বুকে। চোখের পলকে কি থেকে কি হয়ে গেল, কেউ কোনোদিন ভাবেওনি এমন কিছু হবে। জিহান কপালে হাত রেখে শুয়ে আছে। লারা ভয়ে ভয়ে একবার জিজ্ঞেস করেছে, কিছু কি খেতে দিবে? জিহান তার দিকে রক্তিম চোখে তাকিয়েছিল, যেন এই চোখ লারাকে বলছিল ফাজলামি করো, তাই না? লারা ভয় আর কিছু বলেনি, কিন্তু তার ভেতরটা কাঁদছে। জিহান এক ফোঁটা পানিও খায়নি সেটা ভেবে। লারা রুম থেকে বেরিয়ে আসে, সবার রুমে এক একবার গেল। সবাই যে যার মতো আছে। লারা সাহস করে কাউকে কিচ্ছু বলেনি, চলে আসে। লারা লোপার রুমে যায়। লোপা কান্না করছিল। লারাকে দেখে তাড়াতাড়ি চোখ মুছে ফেলে, যেন সে বোঝাতে চায় সে ভেঙে পড়েনি। লারা এসে লুপার সামনে বসে। কিছুক্ষণ লুপা বা লারা কোনো কথা বলে না, চুপচাপ থাকে দুজন। নীরবতা ভেঙে লারা বলে, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি লোপা। তোমার ভাই বন্ধু পরিবার কোনোটাই আজ ভালো নেই। না আমার কোনো ভাষা আছে তোমাকে সান্ত্বনা দেওয়ার। ধৈর্য ধরো লোপা, সব ঠিক হয়ে যাবে। লুপা হাঁটুতে মুখ উজ্জে কান্না করছে। তার কান্নার গতি বেড়েই যাচ্ছে। শরীরের ঝাঁকুনি দেখে বোঝা যাচ্ছে লুপা নিজেকে আটকাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার ভেতর ফেটে কান্না আসছে। লারা আর এখানে বসে থাকতে পারলো না, উঠে আসলো সেখান থেকে। তারও কান্না পাচ্ছে খুব। এখানে থাকলে সেও কেঁদে দিবে। দরজার সামনে এসেই থেমে গেল লারা। পেছন করে তাকিয়ে ড্রেসিং টেবিলের উপরে রাখা জিনিসগুলোর দিকে তাকিয়ে থাকলো। কালো রঙের ব্রেসলেটটার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। লোপা তার মতো করেই কান্না করে যাচ্ছে। লারা দ্রুত পা ফেলে নিজের রুমে আসলো। গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে পানি খেয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। এই ঠান্ডার সময়েও সে ঘেমে যাচ্ছে। চোখ বন্ধ করে লারা নিজেকে শক্ত করার চেষ্টা করলো, পারলো না। কি হচ্ছে এসব? লারার এখন অরিনকে প্রয়োজন, বড্ড প্রয়োজন, কিন্তু কিভাবে পাবে সে অরিনকে? অরিনকে কোলে নিয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলছে দিহান। অনেক দূর চলে এসেছে দিহান অরিনকে নিয়ে। সে অরিনের ছায়াও আর কাউকে দেখতে দিবে না। একটা পাহাড় অঞ্চলে উঠেছে তারা। পাহাড়ের নিচে ছোট ছোট ঘর, সেই ঘরে জ্বলছে লাল রঙের বাতি। দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। গাছে গাছে একটা করে জ্বালানো হারিকেন বাঁধা। সে গাছের নিচে বসে দু একজন গল্প করছে। কেউ কেউ আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে আছে, কেউ কেউ বা গলা ছেড়ে গান গেয়ে যাচ্ছে। আকাশে এক ফালি চাঁদ। দিহানের কোলে থাকা অরিনের মনে হচ্ছে চাঁদটাও তার সাথে সাথে হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে এটা কোনো স্বপ্নের দেশ, স্বপ্নের সময়। অরিন দিহানের গলা জড়িয়ে আছে। 1 ঘন্টা হয়ে গেল, দিহান কোলে নিয়েই হাঁটছে। এই মানুষটা কি ক্লান্ত হয় না? দিহানকে অরিন বলল, এবার নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো। পাকনামো না করে চুপ করে থাকো। প্লিজ নামিয়ে দিন, আপনার মনে হয় হাত ব্যথা করছে। তোমার মতো শুটকিকে নিয়ে আমি দৌড় প্রতিযোগিতা করতে পারবো। বডি দেখছো আমার? কথায় কথায় বডি দেখান কেন? আপনার মতো বডি কি আর কারো নাই? আছে, কিন্তু সবাই তো আর দিহান নয়। অরিন কিঞ্চিত হাসলো। সত্যি তো, সবাই কি আর দিহান হয়? দিহানের মতো একটা স্বামী পাওয়া যে ভাগ্যের ব্যাপার।
দিহানের নিজের সবাইকে ছেড়ে দিয়েছে শুধুমাত্র তার জন্য। এই মানুষটাকে কখনো কষ্ট দিবে না সে, কখনোই না। ওই মুখোশধারী তাকে মেরে দিলেও সে আর দিহানকে ছেড়ে যাবে না। প্রয়োজনে মুখোশধারীকে খুন করে দিবে সে। দিহানের কপাল থেকে এক ফোঁটা ঘাম এসে অরিনের নাকে পড়ল। এই ঠান্ডার মাঝে ঘেমে গেছে দিহান। ঘামবেই না কেন? সে কখন থেকে কোলে নিয়ে হাঁটছে। নামিয়ে দেওয়ার জন্য অরিন বলল, আমার না বসে বসে চাঁদ দেখতে খুব ভালো লাগে। দিহানের পা থেমে গেল। অরিনকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, ওকে বসো। অরিন কিঞ্চিত হেসে বসে পড়ল। সে জানতো এভাবে বললে দিহান তাকে নামিয়ে দিবে। দিহান অরিনের পাশে বসলো। কিছুক্ষণ পরে দিহান অরিনের কোলে শুয়ে পড়ল। অরিন অবাক হয়ে বলল, আরে শুয়ে পড়লেন কেন? তুমি তোমার চাঁদ দেখো, আমি আমার চাঁদ দেখি। বলতে বলতেই দিহান অরিনের সামনে আসা চুলগুলো কানে গুঁজে দিল। চাঁদের আলোয় দিহানকে দেখতে অনেক সুন্দর লাগছে। ঘোর লাগা চোখে তাকিয়ে আছে অরিনের দিকে। অরিন লজ্জায় লাল হয়ে গেল। দিহান অরিনের একটা হাত নিয়ে নিজের মাথায় রাখলো। অরিন হাত বুলিয়ে দিতে লাগলো। দিহান চোখ সরাচ্ছেই না। অরিনের লজ্জা বেড়েই চলছে। এভাবে তাকিয়ে থাকলে কার না লজ্জা লাগে? দিহান অরিনকে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, পিরিয়ড শেষ? লজ্জা এবার অরিনের ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যেতে। দিহান অরিনের গাল টিপে বলল, ইস, লজ্জাবতী দেখছে অনেক লজ্জা। এত লজ্জা থাকে কই গো? অরিন কিছু বলল না, তার খুব লজ্জা লাগছে। দিহান কিঞ্চিত হেসে চোখ বন্ধ করে নিল। অরিনকে এত লজ্জা দেওয়া ঠিক হয়নি। কিছুক্ষণ পরে দিহানের ফোন বেজে উঠল। অরিন বলল, আপনার ফোন বাজতেছে। দিহান চোখ বন্ধ রেখে বলল, পকেট থেকে ফোন বের করে দাও, আমার ইচ্ছে করছে না। অরিন ভেবেছিল দু একটা কথা শোনাবে, কিন্তু শুনেও লাভ নাই। দিহান হলো একরোখা, নিজে যেটা বলবে সেটাই করবে। অরিন ফোন বের করলো। বের করে নাম্বারটি দেখে তার মুখটা মলিন হয়ে গেল। চোখ ছলছল হয়ে উঠল। অদৃশ্য একটা তীর এসে তার কলিজায় আঘাত করল। স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক যেমনই থাকুক, স্বামীর ফোনে তার প্রাক্তনের কল মানে একটা মেয়ের কলিজায় ছুরি চালানো। আজ দুদিন হলো দিহানের ফোনে তন্দ্রা বারবার কল দিচ্ছে। সেদিন তন্দ্রা কল দেওয়ার পরে দিহানের সাথে তন্দ্রার অনেক কথা কাটাকাটি হয়। দিহানকে তন্দ্রা মেয়েবাদ, চরিত্রহীন আরো অনেক কিছু বলে। এমনি অরিনের নামেও অনেক খারাপ কথা বলে। দিহান সেদিন রাগে তন্দ্রাকে গালাগালি করেছে। তন্দ্রার নাম্বার ব্লক করে দিয়েছে। তন্দ্রার নাম্বার ব্লক করার পরে তন্দ্রা তার মায়ের ফোন থেকে কল দেয়। দিহান সে নাম্বারটিও ব্লক করে দেয়। তন্দ্রা থেমে থাকছে না, বারবার নতুন সিম দিয়ে ফোন দিচ্ছে। দিহানও নিজের নাম্বার বন্ধ রাখতে পারছে না, যদি বাসা থেকে কেউ কল দেয় সেটা ভেবে। যতই রাগ থাকুক, মায়া তো আর কেটে যায়নি। বাবা অসুস্থ, মা সুস্থ, কখন কি ঘটে যায় কে জানে। কিন্তু অরিন নিজেকে সামলাতে পারে না। যতবারই দিহানের ফোনে কল আসে ততবারই সে কেঁদে ওঠে। কান্নাটা তার নিজের অজান্তেই চলে আসে, চাইলেও আটকাতে পারে না। দিহানের সাথে অরিনের এখনো স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। না তন্দ্রার সাথে দিহান কথা বলে, তবুও অরিনের কষ্ট হয়। বুক ফেটে যায় দিহানের ফোনে কল আসলে। দিহানের ফোনের রিংটংয়ে শব্দ তার কলিজায় বিষাক্ত তীরের মতো লাগে। যে কেউ কল দিলেও তার মনে হয় তন্দ্রা কল দিচ্ছে। আজ দুপুরে দিহানের ফোনে দিহানের এক টিচার কল দেয়। দিহান ফোন নিয়ে উঠানে বের হয়ে ফোনে কথা বলে। কথা শেষে যখন ঘরে যায় তখন দেখে অরিন কান্না করছে। কেন কান্না করছে জিজ্ঞেস। আপু ফোন দিছিল তাই না? টিচারের সাথে কথা বলে দিহানের মেজাজ এমনিতেই খারাপ হয়ে গেছিল। অরিনের কথা শুনে রাগ উঠে যায় আর সে চেঁচিয়ে বলে, এখন কি আমাকে ফোন ইউজ করা ছেড়ে দিতে হবে? রাগে দিহান ঘর থেকে বেরিয়ে যায় আর আসে না ঘরে। অরিন রাত যেখানে থাকে সেখানে ছোট ছোট কয়েকটা ঘর। একটা ঘরে একজন বৃদ্ধা মহিলা আর ওনার স্বামী থাকে। এর থেকে একটু দূরে আর একটা ঘরে একজন মধ্যবয়সী মহিলা, ওনার নাম জেসমিন। উনি একা থাকে। আর একটা ঘরে দিহান আর অরিন থাকে। জেসমিনকে অরিন খালা বলে সম্বোধন করে, দিহান ওনাকে খালা বলে ডাকে। তাই ওনার জন্যই দিহান অরিনকে একা ছেড়ে যাওয়ার সাহস পায়। অরিন রাত 8টা পর্যন্ত ওনার সাথে ছিল,
কিন্তু কতক্ষণ আর থাকবে? এখানকার সবাই এশার নামাজ পড়েই ঘুমিয়ে যায়। তাই সে 8টা পর্যন্ত উনার সাথেই ছিল। কিন্তু কতক্ষণ আর থাকবে? এখানকার সবাই এশার নামাজ পড়েই ঘুমিয়ে যায়। তাই সে 8টা বাজতে নিজের ঘরে ফিরে আসে। কিন্তু দিহানের কোনো খোঁজ নেই। একা ঘরে অরিনের যতটা ভয় করছে ততটা বেশি কষ্ট করছে দিহানের অনুপস্থিতিতে। রাতের জন্য রান্নাটাও করেনি অরিন। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। বারবার দরজা খুলে উকি দিচ্ছে বাইরে, কিন্তু না, দিহানের দেখা নাই। আচ্ছা, দিহান তাকে একা ফেলে চলে যায়নি তো? না না, দিহান তাকে ছেড়ে যাবে কেন? দিহানই তো তাকে এখানে নিয়ে এসেছে। আচ্ছা, এমন তো নয় দিহান ঠিক নেই, ওর কোনো ক্ষতি হয়েছে? ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠে আরিনের। হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগে। অনেকক্ষণ পরে দরজার ওপাশ থেকে দিহানের গলা ভেসে আসে। অরি, দিহানের গলা শুনে অরিন যেন প্রাণ ফিরে পায়। তৎক্ষণাৎ উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে দিহানের বুকে চাপিয়ে পড়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। দিহান কিছুটা ইতস্তত হয়ে যায়, কিন্তু অবাক হয়নি। সে দুপুর থেকে সে রাগ করে বেরিয়ে গেছে, কান্না করাটা স্বাভাবিক। আর তাছাড়া দিহান ফোনটাও সাথে নেয়নি যে অরিন তাকে একটা ফোন দিতে পারবে। দিহান অরিনকে কোমল গলায় বলল, কেঁদো না, কান্না থামাও। অরিন দিহানকে আরো শক্ত করে ধরে বলে, কই গেছিলেন আপনি? জানেন আমার কতটা কষ্ট হয়েছিল? একা একা কত ভয় হচ্ছিল আমার, জানেন? এসে গেছি তো, এখন আর ভয় কিসের, ছাড়ো। অরিন তৎক্ষণাৎ ছেড়ে দিল। এতক্ষণ সে হুঁশেই ছিল না। দিহানকে দেখে আবেগী হয়ে গেছিল। অরিন কিঞ্চিত লজ্জায় পড়ে গেল। দিহান অরিনের পাশ কেটে ঘরে ঢুকে গায়ের জামাটা পাল্টে নেয়। অরিন রান্নাঘরের দিকে যায়। ভাত রান্না হয়নি আজ। এখন যদি দিহান খেতে চায়, কি দিবে খেতে? নিজের প্রতি কিছুটা রাগ হলো অরিনের। কেন যে সে রান্নাঘরে রাখলো না? অরিন ছোট ছোট কয়েকটা লাকড়ি এনে চুলায় রাখে। আগুন জ্বালানোর আগেই দিহানের ডাক আসে। উঁচু গলায় অরি অরি বলে ডাকছে। অরিন দ্রুত পা ফেলে ঘরে আসে। কিছু লাগবে? কই গেছিলা? অরিন কোনো জবাব দিল না। মাথা নিচু করে আঙ্গুলে ওড়না পেঁচাতে থাকে। দিহান অরিনকে ডাকছিল খিদে লাগছে ভাত দিতে, তাই। কিন্তু অরিনের ভাব দেখে মনে হচ্ছে রান্না হয়নি। এখন যদি খেতে চায় অরিন কষ্ট পাবে। তাই দিহান ওই কথাটা চেপে গিয়ে অরিনকে বলল, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। ফোনটা তো আপনার পাশেই আছে, এই যে দেখুন, বালিশের পাশে। ওহ, আমি দেখিনি। আসো, বসো এসে। আমি আসছি, আপনি বসুন। কই যাবা? অরিন কিঞ্চিত স্বরে বলল, রান্নাঘরে। রান্না হয়নি তাই তো? অরিন মাথা নিচু করে ফেলল। দিহান অরিনের হাত ধরে তাকে খাটে বসালো। তারপর বলল, খুব কষ্ট দিয়েছি আজ, তাই না? কি করব বলো? স্যার ফোন দিয়ে বলছে আমি ভার্সিটি যাইনি কেন। লোকের মুখে যা শুনছেন তা কি সত্যি হ্যানতেন? উনি বাবার বন্ধু হন, উনাকে কিভাবে রাগ দেখাতাম, তাই ফোনটা কেটে দিছিলাম। তারপর ঘরে আসার পরে তোমার ওই কথা, আমি নিজেকে শান্ত রাখতে পারিনি। সরি অরি, মাফ করে দাও প্লিজ। অরিন ছলছল চোখে দিহানের দিকে তাকিয়ে আছে। দিহানকে যতই দেখছে সে ততই অবাক হচ্ছে। দিহানের প্রতি দিন দিন ভালোবাসা বেড়েই চলছে। দিহান যে মানুষটা এমন যার প্রেমে না পড়ে থাকা যাবে না। অরিনের চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দিহান বৃদ্ধাঙ্গুল দিয়ে জলটা মুছে বলল, আমার খিদে নেই, রান্না করার দরকার নেই, শুয়ে পড়ো। আমার খিদে লাগছে। ওকে চলো, আমি তোমায় হেল্প করব। অরিন দিহান দুজন মিলে রান্নাঘরে গেল। অরিন যদিও বলেছে তার খিদে লাগছে, তাহলে কিন্তু তার খিদে লাগেনি। দিহানের জন্যই সে রান্না করতে এসেছে। দিহান যে ক্ষুধার্ত সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। দিহান অরিনকে হেল্প করতে এলেও সবকিছু দিহানই করছে। চুলায় আগুন জ্বালানো, চুলায় ভাত বসানো, মার ফেলা সবকিছুই দিহান করছে। অরিন বটি নিয়ে বসলো। বটি দিয়ে কাজ করার অভ্যাস তার নেই। দিহান অরিনকে বলে,
কি কাটবা? কাঁচামরিচ। কেন? তরকারিতে দিলে ভালো লাগবে। দেওয়ার দরকার নেই, এমনি ভালো লাগবে। না, লাগবে না, ওটা দিলে বেশি ভালো লাগবে। তাহলে কাটবা কেন? আস্ত দিয়ে দাও। না, আস্ত হলে আমার ভালো লাগবে না। আর আমি মরিচের গুঁড়ো দেইনি, এটা দেব বলে। তাহলে দাও আমার কাছে, আমি কেটে দিচ্ছি। না, আমি পারবো। হাত জ্বলবে, আমার কাছে দাও। আপনারা তো জ্বলবে। জ্বললে জ্বলুক, দাও আমার কাছে। দিহান এক প্রকার জোর করেই অরিনের থেকে বটি নিয়ে মরিচ কেটে দেয়। কিছুক্ষণ পরে তার হাত জ্বলা শুরু হয়ে যায়। হাত জ্বলার জন্য ঠিকমতো খেতেও পারে না। তবে অরিনকে কিছুই বুঝতে দেয়নি। রাত 11টায় অরিনকে আসছি বলে ঘর থেকে বেরিয়ে যায়। যখন ফিরে আসে তখন 12টা বেজে যায়। অরিন অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। ঘরে ফেরার পথে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিল, তাই দিহান ভিজে গেছে। জামা পাল্টে দিহান লাইট অফ করে জানালা খুলে অরিনের পাশে এসে বসে। অরিনের হাতের উপর হাত রেখে মৃদু গলায় ডাক দেয়, অরি, এই অরি, অরি। দিহানের ডাক শুনে অরিন চোখ খুলে তাকালো। চাঁদের আলো জানালা দিয়ে এসে খাটের উপর পড়ছে। দিহানের মুখটা চাঁদের আলোয় আরো বেশি আকর্ষণীয় লাগছে। মনে হচ্ছে দুনিয়ার সমস্ত মায়ার সৌন্দর্য সবকিছু দিহানের রাজত্বে। মাতৃ ঘুম থেকে ওঠা অরিনের ইচ্ছে করছে দিহানকে একটু আদর করে দিতে, দিহানের কাছে একটা রাত চাইতে, দিহানকে মন ভরে আদর করার জন্য শুধু একটা রাত ভিক্ষে চাইতে। দিহানের সব নিঃশ্বাসগুলো তার উপরে এসে পড়ছে। সমস্ত শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে চলছে। দিহান অরিনের হাত ধরে বলল, একটু উঠবে? ধ্যান ভাঙলো অরিনের। উঠে বসে ওড়নাটা ঠিক করতে করতে বলল, কি হয়েছে? দিহান অরিনের হাত ধরে নিয়ে জানালার পাশে গেল। আকাশে এক থালা চাঁদ তাদের দিকে তাকিয়ে আছে। দিহান চাঁদের দিকে তাকিয়ে বলল, চেয়ে দেখো, এই পূর্ণচাঁদকে যে কখনো এক ফালি তো কখনো এক চিমটি। সে রাত বদলানোর সাথে সাথে বদলে যায় নিজেও, কখনো বা ক্ষয় হয়ে বদলায়, কখনো বা পূর্ণ হয়ে। মানুষের জীবন কিছুটা চাঁদের মতোই, আজ সে পূর্ণত্ব কাল শূন্য। দিহানের মুখের দিকে তাকিয়ে আছে অরিন। দিহান তার হাত ধরে আছে। দিহানের ছোঁয়া, কোমল গলা, চাঁদের আলোয় দিহানের মায়া ভরা মুখ অরিনের নেশা ধরিয়ে দিচ্ছে। ইচ্ছে করছে দিহান যা ভাবার ভাবুক, দিহানের কাছে নিজেকে সঁপে দিতে। অরিনের হার্টবিট বেড়েই চলছে। দিহান জানালাটা বন্ধ করে দিল। ঘরটা একদম ঘুটঘুটে অন্ধকার। দিহান একটা চাদর দিয়ে ঢেকে রাখা কাচের বয়ম হাতে নিল। চাদরটা সরাতেই বয়মের আলোয় দিহান অরিনের মুখ সবুজ রঙে চকচক করতে লাগে। অরিন অবাক হয়, তাকায় বয়ম ভর্তি জোনাকি পোকা। দেখে মনে হচ্ছে অনেকগুলো সবুজ বাতি জ্বালিয়ে বয়মে ঢুকিয়ে রাখছে। দিহান বয়মের ঢাকনা খুলে দিল। সাথে সাথে জোনাকিগুলো বেরিয়ে পুরো রুম জুড়ে ছড়িয়ে পড়ল। অরিনের হা হয়ে পুরো রুম দেখতে থাকলো। অন্ধকারের কোনো ছিটে ফোঁটাও আর নেই চারিদিকে। সবুজ বাতি জ্বালানো জোনাকি উঠছে। অরিন হাত বাড়িয়ে দুইটা জোনাকি তার হাতের মুঠোয় নিয়ে মুখের সামনে আনলো। জোনাকির আলোয় অরিনের চারিদিক চকচক করছে। অরিনের মনে হচ্ছে সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, যেন ঘুম ভেঙে গেলেই সে এই স্বপ্নের মতো সুন্দর সময়টা হারিয়ে ফেলবে। অরিন ঘুরে ঘুরে মুগ্ধ হয়ে পুরো ঘর দেখছে। চোখ থেকে তার খুশির জল গড়িয়ে পড়ছে, ঠোঁটে খুশির হাসি। এই দিনটা কি সত্যিই তার জীবনে লেখা ছিল? অরিন হাত মেলে ঘুরছিল, তখনই চোখে পড়ে দিহান হাঁটু গেড়ে তার সামনে বসে আছে। অরিন থেমে যায়, অবাক চোখে দিহানের দিকে তাকায়। যা দেখছে সে ঠিক দেখছে তো? দিহানের দুহাত অরিনের দিকে বাড়িয়ে দিল। হাতে কচু পাতায় মোড়ানো বৃষ্টির জল। হাত বাড়িয়ে দিয়ে দিহান বলল, হরিণ টানা চোখগুলো যখন চোখে পড়েছিল তখন ঘোর লাগা চোখ ফিরিয়ে নিতে কষ্ট হচ্ছিল। গাল জুড়ে ছড়িয়ে পড়া এক গুচ্ছ চুল যখন কানে গুঁজেছিল তখন অবাক হয়ে দেখেছিলাম কানে চুল গোজার দৃশ্য কতটা সুন্দর হয়। পিচ্ছিল ঘাটের সিঁড়ি বেয়ে নামার জন্য যখন প্রথম তোমার কোমল হাতের ছোঁয়া পেয়েছিলাম সেদিন বুকের ভেতর তোলপাড় হচ্ছিল। জানি না কেন, ধীরে ধীরে তোমার প্রতিটা জিনিস আমায় আকৃষ্ট করেছে।
যতবার তোমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে গিয়েছি ততবার নিজেকে অপরাধী মনে হয়েছে। কেন যেন তোমাকে আমি অপরাধী ভাবতে পারি না। আজকাল জানতে ইচ্ছে করে না কেন তুমি বিয়ে করেছো আমায়। ভয় হয় যদি সব জেনে হারিয়ে ফেলি তোমাকে। নিজের সব কিছু ছেড়ে তোমার হাত ধরেছি, এমনি এমনি নয় অরিন। ভালোবাসি তোমাকে, তাই ধরেছি। ফুল দিয়ে তো সবাই সবার জীবনে আসে, আমি না হয় ভিন্ন কিছু নিয়ে আসলাম। যেমন ভিন্নভাবে তুমি আমার জীবনে এসেছিলে, পবিত্র জল, বৃষ্টির জল। আর এই পবিত্র জল দিয়ে তোমার সব কষ্ট মুছে দিতে এসেছি। দিবে সুযোগ আমায় তোমার দুঃখ মুছার, তোমায় দু হাতে গুছিয়ে দেওয়ার। কথা দিচ্ছি সারা জীবন আগলে রাখবো বুকে। ভালোবাসবে আমায়, অধিকার দিবে তোমার জীবন গোছানোর, তোমাকে আগলে রাখার। অরিনের চোখ থেকে সুখের জল গড়িয়ে পড়ছে। সত্যি কি তাই হচ্ছে যা সে দেখছে? দিহান তাকে ভালোবাসে। যে মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে থাকে, সে মানুষটা তার কাছে অধিকার চাইছে। এই মুহূর্তে অরিনের মনে হচ্ছে না সে অসহায় একটা মেয়ে, মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী নারী সে। দিহান অরিনকে আবার বলল, কি হলো অরি, দিবে না অধিকার? থাকবে না আজীবন আমার পাশে? অরিন কেঁদে কেঁদে উপর নিচ মাথা নাড়ালো। তারপর দিহানের হাত থেকে কচু পাতায় মোড়ানো বৃষ্টির জল নিয়ে দিহানকে বলল, সব অধিকার দেব আপনাকে। আমার জীবনের সব কিছুতেই আপনার অধিকার দিলাম। যদি কেউ এই অধিকার থেকে বঞ্চিত করতে চায় না, সোজা তাকে উপরে পাঠিয়ে দিব। তবুও কখনো আপনাকে ছেড়ে যাব না।